ভারতের সংখ্যালঘু মুসলিমদের উপরে অকথ্য অবর্ণনীয় নির্যাতন এখন প্রতিদিনকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনাগুলিতে নতুন মাত্রা যুক্ত করেছে ওয়াকফ বিল সংশোধন, যেটাকে কেন্দ্র করে সারা ভারতব্যাপী সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হচ্ছে। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, হুগলি সহ নানান জায়গায় এই সাম্প্রদায়িক দাঙ্গা মারাত্মক আকার ধারণ করেছে। ভারতের যে কোনো সাম্প্রদায়িক উস্কানিকে বাংলাদেশের সাথে ট্যাগ করে দীর্ঘদিন যাবৎ রাজনীতি করে আসছে উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক সংগঠন বিজেপি। বিশেষ করে পশ্চিমবঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে এই রাজনৈতিক প্রয়াসটা দীর্ঘদিন যাবৎ বিজেপি সরকার চালিয়ে আসছে। কেননা পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার দীর্ঘদিন যাবৎ শাসন করে আসছে, যার নেতৃত্বে রয়েছেন মমতা ব্যানার্জি, এবং এই পশ্চিমবঙ্গের অধিকাংশ অঞ্চলের মুসলিম ভোটাররা মমতা ব্যানার্জিকে ভোট প্রদান করে। মমতা ব্যানার্জিকে এড়ানোর জন্য, মমতা ব্যানার্জিকে ঠেকানোর জন্য পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের রাজনীতিকে ট্যাগ করা একটা সচরাচর অভ্যাসে পরিণত হয়েছে বিজেপির। সেই একই ধরনের রাজনীতি এখন তৃণমূল কংগ্রেসের মধ্যে দেখা যাচ্ছে। ভারতের এই সমস্ত সাম্প্রদায়িক দাঙ্গাকে কেন্দ্র করে সম্প্রতি মমতা ব্যানার্জি বাংলাদেশের উপরে আঙুল তুলেছেন। গত কিছুদিন পূর্বে বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বৈঠক হয়েছে। এই বৈঠকটাকে সামনে এনে মমতা ব্যানার্জি বলছেন, নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ষড়যন্ত্র করে ভারতকে এই দাঙ্গার দিকে ঠেলে দিয়েছেন এবং এই দাঙ্গা বাঁধানোর জন্য বাংলাদেশ থেকে তিনি লোক হায়ার করে নিয়ে গেছেন। এহেন ঘৃণ মন্তব্যের প্রতিবাদে প্রধান উপদেষ্টার প্রেস সচিব একটা মন্তব্য করেছেন গতকালকে 17 এপ্রিল। তিনি ভারতের সাম্প্রদায়িক দাঙ্গাকে বাংলাদেশের সাথে যুক্ত না করার জন্য আহ্বান জানিয়েছেন। পাশাপাশি পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতের সংখ্যালঘু মুসলিমদের সুরক্ষা প্রদানের জন্য পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারকে আহ্বান জানিয়েছেন। আর এতেই তেলে বেগুনে জ্বলে উঠেছে ভারত সরকার। আজ 18 এপ্রিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটা ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের এই আহ্বানকে প্রত্যাখ্যান করেছেন এবং এটাকে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ হিসেবে তিনি বিবেচনা করছেন। পাশাপাশি তিনি উল্লেখ করছেন যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে দীর্ঘদিন যাবৎ ভারত যে উদ্বেগ প্রকাশ করে আসছে সেটার সাথে তুলনা করার জন্য এই ধরনের মন্তব্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। তিনি এটাকে ছদ্মবেশী ছলনাময়ী প্রয়াস হিসেবে আখ্যা দিয়েছেন। পাশাপাশি পরামর্শ দিয়েছেন ভারতকে এই সুপরামর্শ দেওয়া থেকে বিরত থেকে এবং এ ধরনের অযৌক্তিক মন্তব্য করা থেকে বিরত থেকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের দিকেই যেন বাংলাদেশ সরকার মনোনিবেশ করে, এবং এর সাথে যোগ করছেন যে বাংলাদেশে এখনও সংখ্যালঘু নির্যাতনের সাথে যারা জড়িত তারা দাপিয়ে বেড়াচ্ছে। হাস্যকর বিষয় না? দৃশ্যমান যে সংখ্যালঘু নির্যাতন ভারতে আমরা দেখছি গত কয়েকদিন যাবৎ, এই ওয়াকফ বিলের আগেও দোল উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় মসজিদকে তেরপল দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে এবং সেই মসজিদের সামনে গিয়েও নানা ধরনের উস্কানি, নানা ধরনের সংঘাতে জড়ানোর প্রয়াস ভারতের এই উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বিজেপির নেতাকর্মীদের পক্ষ থেকে আমরা দেখেছি। অথচ সেই ভারত বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কথা বলছে, এখনও বলছে, যেখানে দৃশ্যমান কোনো সংখ্যালঘু নির্যাতন বাংলাদেশে হয়নি, অর্থাৎ হিন্দু বলে কারো উপরে নির্যাতন করা হয়েছে এ ধরনের কোনো একটা দৃষ্টান্ত অন্ততপক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়টাতে ঘটেনি। দু চারটা ঘটনা যেখানেই ঘটেছে সেটা রাজনৈতিক ঘটনা। এইসব ঘটনা নিয়ে ভারত উদ্বেগ প্রকাশ করছে, অথচ ভারতে দৃশ্যমান সংখ্যালঘু নির্যাতন নিয়ে আমরা কথা বলতে পারবো না, তাহলে তাদের আপত্তি বাঁধবে। এবং এই জায়গাটাতেই আমি সরকারের সাফল্য দেখছি, সরকারের সৎ সাহস দেখছি। ভারত যখনই আমাদের ক্ষেত্রে কোনো ধরনের ইন্টারফেয়ার করার চেষ্টা করবে তখন পাল্টা ভারতের অভ্যন্তরীণ এই সমস্ত ইস্যুকে আমাদেরও সামনে আনা উচিত। অন্তর্বর্তীকালীন সরকারের অনেক ব্যর্থতা রয়েছে, যেটা সমালোচনা শুরু থেকে করে আসছি, এখনও করছি, ভবিষ্যতেও করে যাব। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে এই একটা জায়গায় ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। ভারতের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জন্য একটা স্বাধীন পররাষ্ট্রনীতি প্রদর্শন করেছেন। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এতদিন পর্যন্ত আমরা ভারতের উপনিবেশ হিসেবে নিজেদেরকে গণ্য করে আসছি, সেটা বিগত যে কোনো সরকারের সময়ে।
মাত্রা কিছুটা কম বেশি হয়েছে, কিন্তু ভারত বাংলাদেশকে উপনিবেশ মনে করেছে এবং সেই হিসেবে বাংলাদেশের সাথে তারা ডিল করেছে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি তারা সাজিয়ে দিয়েছে এবং সেটা অকপটে বাংলাদেশের সাবেক কূটনীতিবিদ, সাবেক পররাষ্ট্রমন্ত্রীরা স্বীকারও করেছেন। শেখ হাসিনা চীন সফর করবেন সেটা ভারতের সিদ্ধান্তের উপরে, শেখ হাসিনা বাংলাদেশে কোন প্রকল্প করবেন কি করবেন না সেটা ভারতের উপরে নির্ভর করে করা হতো। সেই জায়গা থেকে বেরিয়ে এসে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বাংলাদেশের জন্য একটা স্বাধীন ফরেন পলিসি নির্ধারণ করেছেন। আমরা বাংলাদেশের এই স্বাধীন পলিসিগুলোকে স্বাগত জানাই। আমরা চাই বাংলাদেশ এভাবেই হয়ে উঠুক। ভারত এখানেই ভয় পাচ্ছে, ভারত অন্তর্বর্তীকালীন সরকারকে ভয় পাচ্ছে, কারণ তারা চোখ খুলে দিচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে যারাই ক্ষমতায় আসবে তারা এই পথেই হাঁটবে। যদি না হাঁটে তাহলে তাদের জন্য যে বিপদ হবে সেটার আজ তারা এখনই করতে পারছে। অন্তর্বর্তীকালীন সরকারের এই সমস্ত কার্যক্রমকে বাংলাদেশের সাধারণ মানুষ সমর্থন করছে, সেটা দিয়ে রাজনৈতিক দলগুলো উপলব্ধি করতে পারছে যে ভারতের সাথে আমাদের ঠিক কী ধরনের সম্পর্ক রাখা দরকার। বাংলাদেশের অনেকেই ভারতের সাথে যুদ্ধংদেহী ভাব রাখতে চান, অনেকেই চিকেন নেকের গলা চেপে ধরে ভারতকে দ্বিখণ্ডিত করতে চান, সেভেন সিস্টার্সকে স্বাধীন করতে চান। আমি সেটার পক্ষে নই। আমি ভারতের সাথে একটা ওয়ার্কিং রিলেশনশিপ রাখার পক্ষে, কিন্তু সেটা সমানে সমান হতে হবে। বাংলাদেশের নিজস্ব ফরেন পলিসি থাকতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার সেই সুযোগটা নিচ্ছে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যখন ভারত নাক গলাচ্ছে তখন ভারতকে এটা স্মরণ করিয়ে দিচ্ছে যে তোমার অভ্যন্তরীণ বিষয় কিন্তু আমার হাতে রয়েছে নাক গলানোর জন্য। এবং এ কারণেই তেলে বেগুনে জয়শঙ্কররা জ্বলে উঠছে, এ কারণেই ভারত সরকার তেলে বেগুনে জ্বলে উঠছে। আমরা ভারত সরকারের এই তেলে বেগুনে জ্বলে ওঠা দেখতে চাই এবং আমরা বুঝিয়ে দিতে চাই যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, তার নিজস্ব পররাষ্ট্রনীতি থাকবে, তার নিজস্ব এজেন্ডা থাকবে যেটা নিয়ে বাংলাদেশ সামনের দিকে আগাবে। সেখানে ভারত যদি হস্তক্ষেপ করে তাহলে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে কিন্তু আমরা কথা বলবো।